তিস্তা চুক্তিকে নিয়ে ক্রমাগত বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জটিল থেকে জটিলতর হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর একাধিক ক্ষেত্রে তিস্তা নিয়ে তারা বিভিন্ন কথা ভারতের উদ্দেশ্যে বলেছেন। তবে সবকিছু ছাপিয়ে গিয়ে এবার বাংলাদেশ বলল তারা আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হবেন যদি এই তিস্তা চুক্তিকে ভারত না মান্যতা দেয়। এবার প্রশ্ন হলো, এই তিস্তা চুক্তি ঠিক কোথায় আটকে আছে? বাংলাদেশ ভারতের থেকে এক্স্যাক্টলি এই চুক্তি অনুযায়ী কি চাইছেন? যদি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ যায় তাহলে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক ঠিক কোন জায়গায় যেতে পারে? এই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের ভিডিও দেখেন অথচ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। উত্তর পূর্ব ভারতের সিকিম থেকে উৎপত্তি লাভ করেছে এই তিস্তা নদী। এরপরে জলপাইগুড়ির মধ্যে দিয়ে গিয়ে এই তিস্তা নদী ব্রহ্মপুত্র নদে মিশেছে। এই তিস্তা নদীর বাঁধে 54টি গেট দিয়েছে ভারতবর্ষ এবং পরবর্তীকালে আরো 15টা এমন গেট তৈরি করা হয়েছে যে গেট দ্বারা এই তিস্তা নদীর জলকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি 240 বছরের একটা নদী। আপনারা যদি সম্পূর্ণ গতিপথটা দেখেন তাহলেই এই চুক্তি নিয়ে এত বিভ্রান্তি বা এত বিতর্কের কিছু অবসান আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তিস্তা নদী উত্তর সিকিমে প্রায় 5280 মিটার উচ্চতায় সোলামো হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। কোচবিহার জেলার মেকলিগঞ্জ থেকে বাংলাদেশে প্রবেশের আগে নদীটি সিকিমে প্রায় 150 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে 123 কিলোমিটার পথ ভ্রমণ করে। এটি বাংলাদেশে আরও 140 কিলোমিটার পথ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম আন্তঃসীমান্ত নদী এবং এর প্লাবনভূমি বাংলাদেশের 2750 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। কিন্তু এই নদীটির 83% অংশ ভারতে এবং অবশিষ্ট 17% অংশ বাংলাদেশে অবস্থিত। এর ফলে প্রায় 85% মানুষ, এই বাংলাদেশ অঞ্চলের মানুষ কৃষিকাজে ডিপেন্ডেন্ট এই নদীটিকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে হয় এবং আরো 14% মানুষ এই কৃষিকাজের উপর ভিত্তি করে যারা বসবাস করছেন তাদের মধ্যে ফসল উৎপাদনের কেন্দ্রে এই নদীর অববাহিকা। অর্থাৎ বুঝতেই পারছেন এই তিস্তা নদীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাংলাদেশের কৃষিকাজ, বাংলাদেশের অর্থনীতি বহু ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এবার সমস্যাটা কি? সমস্যা হলো এই নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতবর্ষ গজলডাঙ্গা বলে একটি বাঁধ নির্মাণ করেন। এই গজলডাঙ্গা বাঁধটি যাবতীয় বিতর্কের সূত্রপাত। বাংলাদেশ সরকার বারংবার দাবি করেন এই গজলডাঙ্গা বাঁধ, এই বাঁধটিকে নিয়ন্ত্রণ করেই ভারত ইচ্ছা মতো জল তাদের দেশে ছাড়ে। অর্থাৎ গ্রীষ্মকালে ভারতবর্ষ জল ছাড়ে না, ফলে কৃষিকাজ করা বাংলাদেশের ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে এবং বর্ষাকালে অতিরিক্ত জল যখন বেড়ে যায় তখন গেটটি খুলে দিয়ে সমস্ত জল বাংলাদেশের দিকে প্লাবিত করে দেয়, ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই তিস্তা বাঁধ বা এই তিস্তা চুক্তি নিয়েই আরো বিভিন্ন বিতর্কের কথা আমি পরবর্তীকালে আপনাদের বলছি। আপনারা যদি দেখেন 2013 সালে এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিবেদন অনুযায়ী তিস্তা নদী বাংলাদেশের প্রায় 73% জনসংখ্যার জীবিকা নির্বাহ করে। অর্থাৎ এই যে গজলডোবা বাঁধ, এই বাঁধটি যদি ভারত ইচ্ছা মতো ব্যবহার করে তাহলে স্বাভাবিকভাবে 73% মানুষের কৃষিকাজে কিন্তু অসুবিধা হতে পারে বাংলাদেশের। পরবর্তীকালে 1983 সালে ন্যায়সঙ্গত ভাগাভাগির জন্য একটি চুক্তির প্রস্তাব করা হয় দুপক্ষের মাধ্যমে। নদীর গড় বার্ষিক প্রবাহ 60 বিলিয়ন ঘনমিটার। এর একটি উল্লেখযোগ্য পরিমাণ বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রভাবিত হয়। পরবর্তীকালে গরমকালে অক্টোবর থেকে মে মাসে প্রবাহিত হয় মাত্র 500 মিলি ঘনমিটার। এক্ষেত্রে প্রশ্ন হলো, ভারত কত শতাংশ এর জল পাবে এবং বাংলাদেশ কত শতাংশ জল পাবে? প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ঠিক করা হয় ভারত 50% কাছাকাছি জল এই নদী থেকে পেতে পারে, কিন্তু বাংলাদেশ প্রায় 37.5% জল বর্তমানে চুক্তির মারফত পায়। কিন্তু ভারতের একাধিক সূত্রে বা বাংলাদেশের একাধিক মিডিয়ায় বলা হচ্ছে যে বাংলাদেশ নাকি এই পরিমাণ জলের 50-50 ভাগ এই মুহূর্তে প্রয়োজন বা ওরা নাকি দাবি করছে।
2011 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে ফের একবার কথা হয়। তখন প্রস্তাব দেওয়া হয়, যেহেতু ভারতের উপর দিয়ে ম্যাক্সিমাম নদীটি গেছে, তাই ভারত এই নদীটির 42.5% জল পাক এবং বাংলাদেশ পাক 37.5% জল। যদিও বাংলাদেশ পরবর্তীকালে দাবি করে ভারত নাকি এই চুক্তির প্রস্তাবে সম্মতি জানায়নি। কিছু ক্ষেত্রে বাংলাদেশ এও দাবি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই নাকি তিস্তা চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর কারণস্বরূপ বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় বিভিন্ন কথা বলেছেন এবং তিস্তা চুক্তির জন্য পশ্চিমবঙ্গের মানুষকে উনি ডিপ্রাইভ করবেন না, এই বার্তাও তিনি দিয়েছিলেন। যদিও বাংলাদেশের বর্তমান উপদেষ্টারা পরিষ্কারভাবে জানিয়েছেন এই যুক্তি বা এই বিষয়টি তারা মান্যতা দিতে চান না, প্রয়োজনে তারা আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হবেন। পরবর্তীকালে ডিসেম্বর থেকে মার্চ মাসে বাংলাদেশ এই নদীরই 50% জল সরবরাহ চায়। সেখানে ভারত 55% অবধি এই জল সরবরাহ দাবি করেছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ চেষ্টা করেও একই সূত্রে কিন্তু কখনোই আসতে পারেননি। আরো যদি আপনারা বিস্তারিত দেখেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময়ে আপত্তি করেছেন এই ক্ষেত্রে। 2019 সালেও এই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে একাধিক প্রস্তাব তারা দিয়েছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই তিস্তা জলবন্টন চুক্তি সম্পূর্ণ কিন্তু রূপ নেয়নি। নয় ভারত নয় বাংলাদেশ কোনো ক্ষেত্রেই তারা একই সূত্রে আসতে পারেননি। এবার প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর তারা বিভিন্ন ক্ষেত্রে চাইছে ভারতের সঙ্গে নেগোসিয়েশনের রাস্তায় না হেঁটে সরাসরি পাল্টা দেওয়ার একটা চেষ্টা করছেন তারা। এর ফলস্বরূপ বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। মালদ্বীপস নিয়ে ভারতের অবস্থান কি ছিল এবং এর ফলে মালদ্বীপস কিভাবে সাফার করেছে আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানিয়েছি। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের এই যদি দ্বৈরথ, এই যদি পরিস্থিতি ভবিষ্যতেও চলতে থাকে, তাহলে ডম্বুর বাঁধ থেকে তিস্তা নদী হয়ে ফারাক্কা ব্যারেজ, একাধিক ক্ষেত্রে বাংলাদেশ যদি বারংবার ভারতকে সর্বক্ষেত্রে দায়ী করে, তাহলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে ভালো হবে না সেটা বলাই বাহুল্য। তবে সব থেকে বড় কথা হলো, এই প্রথমবার বাংলাদেশ বলেছে বাংলাদেশ নাকি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে তিস্তা চুক্তি নিয়ে। নিঃসন্দেহে নজিরবিহীন। কিন্তু ভারত কি এই হুমকিটা কার্যত ঠিকভাবে নেবে নাকি পাল্টা দেওয়ার চেষ্টা করবে ভারতও? এই চেষ্টা বা এই পুরো বিষয়টি কোন দিকে যায় নিঃসন্দেহে চোখ রাখতে হবে সারা বিশ্বের। তবে এই তিস্তা নদী নিয়ে যে বিতর্ক, তা দুই দেশের মানুষকে যেভাবে ব্যাহত করছে তা নিঃসন্দেহে আমাদের কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ পরবর্তীকালে এই তিস্তা চুক্তির মতোই আর একটা বাদ দিলেও সেই বাদটি কার্যকরী রূপ নেয়নি। কারণ এই নদীটি উপর থেকে নিচে প্রবাহিত হয়, ফলে নিচু জায়গায় বাঁধ দেওয়া মানে নদীর স্রোতের বিপরীতে বাঁধ দেওয়া, ফলে কোনো কাজই বাংলাদেশ এই নদীটিকে কিন্তু করতে পারেনি। এবার ভারত কি বাংলাদেশের কথা মতো 50% জল বাংলাদেশকে দেবে? এই প্রশ্ন কিন্তু আমারও থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন আমাদের।